থেকে বাইকে করে নিয়ে যাচ্ছে। দুর্গম পথটা দেখুন, কি দুর্গম পথ। সামনে 6 কিলোমিটার জয়গাঁ আছে, কিন্তু রাস্তার না থাকার সাথে আমরা এই থেকে 22 কিলোমিটার যাইতে হয়। উপায় নেই, এরকমভাবে চালাতে এইরকমই রক্ত হয়ে গেছে বিছানারা, ভেজা ভেজা মাটি লাগছে। সামনে জল বেরোচ্ছে, এবার কিন্তু জলের মধ্যে দিয়ে যেতে হবে। 6টার পরে পুরো বন্ধ হয়ে যায়, কিন্তু যখন ইমার্জেন্সি বাদে তখন কিন্তু 4-5 জন, মানে গ্রামের 4-5 জন মিলে জল বেঁধে যেতে হয়, কিছু করার থাকে না। আর এখন সেই নদী পার হচ্ছে। বুলো হাতির জল গতকালও বেরিয়েছিল বিকেল বেলাতে। দাদা আমাদের দিয়ে আবার ফিরে আসছে সন্ধ্যার আগে আগে। এখানে গাড়ি যাচ্ছে, গাড়িটাও কত। টোটোপাড়ার মানুষদের যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্গম, মানে কি বলবো, যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্গম ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ আজ 15ই আগস্ট টোটোপাড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বা পিক আপ ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মাদারিহাটে যাব। তো এখানে আজকে 15 তারিখ বলে কোনো বাস বা গাড়ি কিছুই নেই। এবার ফিরবো কী করে বা মাদারিহাট পর্যন্ত যাব কি করে, সেটাই ভাববার বিষয়। লিফট মিফট পেলে যেতে হবে, না হলে অন্য কোনো উপায় দেখতে হবে। আর তা না হলে এখানে থেকে যেতে হবে। অবস্থা খুব খারাপ। তো জানি না কিভাবে যাব, আস্তে আস্তে সামনের দিকে তাও এগিয়ে যাব। এই দাদার বাইকে আমরা যাচ্ছি, বাইক বলতে এইটা, আমরা দুজনেই যাচ্ছি বাইকে। অনেক অনেক ধন্যবাদ যে এই মুহূর্তে আপনার আমাদেরকে স্টেশনে পৌঁছে দিচ্ছেন। মানে সব জায়গায় তো টাকাটা বড় বিষয় না, আর এখানে যোগাযোগ ব্যবস্থা এতটাই দুর্বল। মানে দুর্বল একটা কারণে, নদীর কোনো ব্রিজ নেই, নদীর মাঝখান দিয়ে যেতে হয়, চড়া পড়া, তারপরে খুব খারাপ পরিস্থিতি। বৃষ্টি হলে আরও পরিস্থিতি খারাপ হয়। তো আচ্ছা, আজকে আমরা বলুন করতে হয়। আজকে যেহেতু আবার আজকে 15 আগস্ট, এমনিতে গাড়ি ঘোড়া বন্ধ, এবং তাই জন্য ভাইদেরকে এখন রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে বলে আমি পৌঁছে দিয়ে যাচ্ছি। এটা এখন যাওয়া আসাতে আমার যা ভাইরা আমাকে দিবে, ওটা মানে কথাটা সেটা বড় কথা মানে ভাড়াটা বড় বিষয় নয়। উনি এক ডাকে চলে এসছেন আর আমাদের দিয়ে আসছেন, এটাই সব থেকে বড়। এখানকার যারা বসবাস করে দাদা ভাইয়েরা খুব মানবিক, মানে এক কথায় চলে এসছে। টাকাটা কিন্তু বড় বিষয় না এখানে, সময়, তারপরে যে হেল্পিং বিষয়টা, মানে একটা বড় হেল্প এটা। তো যাই হোক, খুব ভালো লাগলো। যেতে যেতে অনেক কথা হবে, অনেক কিছু শুনবো। আর হেঁটেও যাওয়া যায়, 22 কিলোমিটার হাঁটতে পারি, কিন্তু যে জঙ্গলে মাঝে মধ্যে হাতি বেরিয়ে আসে শুনেছি, গন্ডার বেরিয়ে আসে, ভয়াবহ আছে। এইসব সমস্যা আমরা নিয়ে চলতে হয়, কিন্তু আচ্ছা, আজকে ভগবানের আশীর্বাদে এখনো কিছু হয় নাই। সবাইকে এটা কালকে হাতি বেরিয়েছিল বলছিল। আচ্ছা, এই ভাইটাই কিন্তু প্রথম আমাদের হেল্প করেছে, মানে এই ওনার কাকাকে, এই যে ওনার কাকাকে কিন্তু ইনি ডেকে দিয়েছে। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আজকের যাত্রা কিন্তু খুব দুর্গম। যাই হোক, দাদা আমাদেরকে তো দাদার গাড়িও আছে। তো গাড়িতে রিজার্ভ ছাড়া হয় না, তেলের ব্যাপার আছে অনেক, আর যাওয়া আসা খরচ অনেক গাড়িতে, 4 চাকা গাড়িতে। তো ওই জন্য দাদা বাইক নিয়ে আমাদের লিফট দিচ্ছে। আর জঙ্গল কিন্তু শুরু হয়ে গেল। আর প্রথম যে নদীটা পড়বে সেটা হচ্ছে হাওড়ি নদী। এখনও তো টোটোপাড়ার ভিতরেই আছে। তো চলুন, যেতে যেতে আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের। তো পশুপালন যেটা হয়, পশুপালনই হচ্ছে আগে বেশি প্রধান জীবিকা ছিল। কৃষিকাজ এখন রয়েছে, কৃষিকাজ, পশুপালন, মারুয়া ভুট্টা চাষ হয়। আর একটা গাড়ি আছে, ওগুলো পার্সোনাল কারগুলো আছে। খেলার ওখানে যাচ্ছে। তো আজকে 15ই আগস্ট একটা খেলা হচ্ছে বড়, সেই খেলার ওখানে কিন্তু এইসব প্রাইভেট গাড়িগুলো যাচ্ছে। নেমে যাবো ওখানে না। আর এই হচ্ছে নদী, জানিয়ে এখন এখান থেকে। তো এই হচ্ছে হাওড়ি নদী। হাওড়ি নদী থেকেই কিন্তু টোটোপাড়ার সূচনা। এই হচ্ছে ওয়েলকাম টু টোটোপাড়া। প্রচুর বড় নদী, নদীটা অনেকক্ষণ লাগবে সময় পার হতে। আর এই হচ্ছে টোটোপাড়া, দেখুন টোটোপাড়ার বোর্ড। এখান থেকে কিন্তু টোটোপাড়ার প্রবেশদ্বার। আর এখানে পশুপালন যেটা হয়, দেখুন এই যে পশুপালন যেটা হয়, এই হাওড়ি নদীতে নিয়ে যাচ্ছে। টাটা, বাই বাই টোটোপাড়া, আবার দেখা হবে। সমস্যাটা পরে এখন দেখেন যে বৃষ্টি পরে
করে যায়, তাহলে ফেরার সময় খুব পাহাড়টা কত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু পুরো নদীর মধ্যে দিয়ে জার্নি করছি। এই দাদা কিন্তু নদীর মধ্যে দিয়ে বাইকে করে নিয়ে যাচ্ছে। বর্ষাকাল আমি একদম দেখতে বসেছি জায়গাটা নিজেদের জন্য বাইক করে জন্য এত মানে জার্কি হচ্ছে, মাঝখানে একদম পড়ে যাওয়ার মতো অবস্থা, ওই জন্য ধরে বসতে হচ্ছে। আর এইরকম দুর্গম দুর্গম পথটা দেখুন, কি দুর্গম পথ। সামনে 6 কিলোমিটার জায়গা আছে, কিন্তু রাস্তার না থাকার সাথে আমরা এই থেকে 22 কিলোমিটার যাইতে হয়। তো আজকে বৃষ্টি নাই, জল নাই নদীতে, হলে মানে জলের ভর্তি থাকতো। কিন্তু আমরা বর্ষাকালে এইভাবে সব থেকে বর্ষাকালে কষ্ট বেশি। কষ্ট দিচ্ছি। মামা, এই আমার মামা, আচ্ছা, একটু দেখিয়ে দিই। আমরা অবস্থা মামাচ্ছি। হ্যাঁ, আর ওটা কি নদী? ওই দূরে দেখা হ্যাঁ, যাচ্ছে ওইটা তর্ষা নদী। তর্ষা নদী। এই তর্ষা নদীতে মিশেছে। হ্যাঁ, ওই যে তর্ষা নদী। এখান থেকে তো আমাদের 6 কিলোমিটার 10 জায়গা আচ্ছা, হ্যাঁ, কিন্তু যাওয়া যাবে না। যাওয়া যাবে। এখন বর্ষাকাল, মোট 9টা নদী পড়ে এখানে দশকে। এটাও মানে ভারী 5টা বৃষ্টি নদী হলে রয়েছে লেখা, যেহেতু বড় বড় 5টা নদী রয়েছে তাই 5টা নদী গুগলে আমরা লেখা পাই, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 9টা নদী। আর এইরকমভাবে আমরা যাচ্ছি। এই যে নদীটা এখনো পার হচ্ছে, এটা কিন্তু 1.5 কিলোমিটার টানা হাওড়ি নদী। এটা এখনো কিন্তু নদীর গর্ভেই রয়েছি আমরা। দেখুন কি দুর্গম পথ, আর দুপাশে কিন্তু পুরো জঙ্গল। যে কোনো সময় হাতি গন্ডার বেরিয়ে আসে। আর এখানকার মানুষেরা এভাবেই যোগাযোগ স্থাপন করে, এত কষ্ট করে। যেমন কেউ স্কুলে গেলে বা কলেজে গেলে এভাবেই যেতে হয়। যারা চাকরিজীবী আছে তারাও এইভাবে যেতে হয়। খুব কষ্ট। তারপর যারা চাকরিজীবী এখান থেকে শহরে চাকরি করতে যেতে হয় যাদের, তাদের এই কষ্ট করে যেতে হয়। আপনাদের রাত্রে তো একা বেরোন না, যা হবে দিনে 5টা 6টা অবধি 5টা যাওয়া 6টা আসা করি, তারপরেও বন্ধ। কোনো যদি ইমার্জেন্সি। টাইম সমস্যা হয়ে যায় তাহলে একটু 4 ঘন্টা জল বেরিয়ে আমরা যাইতে হয়। দেখুন এখানে দাদাটা কি বলছে, 6টার পরে পুরো বন্ধ হয়ে যায়, কিন্তু যখন ইমার্জেন্সি বাদে তখন কিন্তু 4-5 জন, মানে গ্রামের 4-5 জন মিলে দল বেঁধে যেতে হয়, কিছু করার থাকে না। আর এখন সেই নদী পার হচ্ছে। আছে পথ, কতটা দুর্গম পথ সেটাই দেখাচ্ছে আমাদের। এই মানুষগুলো কতটা দুর্গম পথের মধ্যে দিয়ে যাতায়াত করে। তাই দিনের বেলা বলে ঠিক আছে, রাতের বেলা হলে কিন্তু কোনো যানবাহন চলাচল করে না, কারণ রাতের বেলায় এখানে হাতি গন্ডার এগুলো বেরোয়। আর বুনো হাতির দল গতকালও বেরিয়েছিল বিকেল বেলাতে। দাদা আমাদের দিয়ে আবার ফিরে আসবে সন্ধ্যার আগে আগে। এখানে গাড়ি যাচ্ছে, গাড়িটাও কত কঠিন পথের মধ্যে দিয়ে। গাড়িটাও ঠিক আছে, এদিকে দেখছি সব গাড়ি বোলেরো ছাড়া অন্য কোনো গাড়ি নেই। এইরকম বাজে অবস্থা, পুরো নদীর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আরেক তো এটা দাইমারা নদী। তো এই নদীর উৎসস্থলের ওখানে একটা মন্দির রয়েছে। তো বর্ষার সময় তো যাওয়াই যায় না, শীতকালে যেতে হয়, কারণ শীতকালে অনেকে যায়। তো গাড়ি নিয়ে যাওয়া যায় না, কিন্তু এখানকার যারা স্থানীয় ওনাদের যে গাড়ি আছে, বোলেরো গাড়ি, ওই সব গাড়ি নিয়ে কিংবা পায়ে হেঁটে যাওয়া যায়। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া যায়। তো ওই মন্দিরে কোন টাইমে মানুষ যায় সব থেকে বেশি? আমার ওই হাওলি, হ্যাঁ, কালী পূজা, হোলি, কালী পুজো, এইসব টাইমে ওই মন্দিরে অনেকে পুজো দিতে যায়। কি দুর্গম দেখুন।
দুটো নদী পার হলাম। যেরকম দুর্গম পথও আছে নদীর মাঝখান দিয়ে, দুর্গম পথ যেমন সুন্দর পথও আছে, এক পাশে ফরেস্ট আর তার পাশে গ্রাম, আর মধ্য দিয়ে রাস্তা। তো এটা কিন্তু প্রথম গ্রাম, মানে গ্রাম ছাড়িয়ে আসার পর এটা প্রথম গ্রাম হল্লাপাড়া। এটা হচ্ছে হল্লাপাড়া, তারপরে পড়বে বীরপাড়া, এক এক করে এইদিকে প্রধান আর এই হচ্ছে টোটোপাড়া বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েত। এটা হচ্ছে টোটোপাড়া বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েত আর জুনিয়র হাই স্কুল। তো এবার এক এক করে গ্রাম পড়বে, তারপরে আবার এইখান থেকেও গাড়ি পাওয়া যাবে না, একটাই গাড়ি, আর এখানে একই রুট একটাই গাড়ি। আর এখন টোটাল তো 9টা নদী পার হতে হয়, টোটোপাড়া থেকে মাদারঘাট টোটাল 9টা নদী পার হতে হয়। তার মধ্যে দুটো নদী আমাদের পার হয়ে গেছে, তার মধ্যে একটা বড় নদী 2 কিলোমিটার মতো, আর একটা ছোটো নদী পার হয়েছে। এবার এখনও আমাদের 7টা নদী পার হতে হবে। তো চলুন। খাসলাইন নদী, খাসলাই নদী, খাসলাইন নদী, খাসলাই নদী, খাসলাইন নদী এটা দিয়ে চলে গেছে। আর সামনে বিশাল বাজে, আস্তে আস্তে খুব বাজে অবস্থা এখানে। ওখানে নেমে এদিকে চলে যাচ্ছে আর যাবে এদিকে যায়, এখন জল নেই। সাউথ গার্ড যদি হয় পাহাড়ি অঞ্চলের এই নদীগুলোতে নদী প্রচুর রয়েছে, যেখানে নিচু অংশ সেখানে নদীর ভয়টা হয়ে গেছে। সাউথ অনেকক্ষণ পরে সুন্দর একটা রাস্তা, আর এই পাশে আর তার পাশে মজা লাগে, নদীতেও করা হয়, কিছু করার নেই। আর একটা কথা বলে নিই, যে বল্লালপুর যে গ্রামটা রয়েছে, তারপরে বীরপাড়া, হন্টাপাড়া, যেগুলো অনেক গ্রাম আসবে, রুট একটাই। যদি গাড়ি যাতায়াত করে একদম এই রুট ধরে সোজা একই রাস্তা দিয়ে টোটোপাড়া পর্যন্ত যায়। আর যদি গাড়ি যাতায়াত না করে কোনো জায়গা থেকে আপনি গাড়ি পাবেন না। যদি মনে করেন যে আগের গ্রামে নদী পার আগের গ্রামে আসবো, এখান থেকে গাড়ি ধরবো, সেটাও হবে না। গাড়ি যদি আসে একেবারে এখান থেকে মাদারিহাট থেকে সোজা একই রুট ধরে চলে যায় টোটোপাড়া, আবার টোটোপাড়া থেকে সোজা মাদারিহাট। নদী হচ্ছে পূর্ণেখলা, পূর্ণেখলা, বারহলিয়া, জায়গাটার নাম বারহলিয়া, কিন্তু এই নামটা নদীর নাম পড়েছে আছে পূর্ণেখলা বলে। পূর্ণেখলা এখন দেখছি বারুলিয়া জায়গার মধ্যে দিয়ে, এই জায়গা বা গ্রামটার নাম বারুলিয়া, কিন্তু এই নদীটার নাম পূর্ণেখলা নদী। এই নদীর রাস্তাও মোটামুটি বেশি না হলেও 50 মিটার বা 70 মিটার মতো হবে। আমরা পেছনে অনেকটা এলাম, আর সেই রাস্তা এলাম সামনে আবার দুটো রাস্তা পূর্ণেখলা নদী। কিন্তু আগে পূর্ণে নামে একজন বারোহারিয়া লোক বাজার। থাকতো এখানে, ওই পূর্ণে নামে একজন লোক ছিল। মানে ওই নদীটার নাম পূর্ণেখলা নদী, তা একটা লোক থাকতো, তাই তো? এই যে আগে বাড়ি আছে, ওনার বুড়ো এখন বয়স হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। ওতে ওই বুড়ার নামে পরিণত, এই যে বুড়াটা পড়ছে ওই বড়োটা বসেছে ওনার নামে এই নদীটি, ওনার নামে এই নদীটা পরিণত হয়েছে। পূর্ণখলা নদী, তাই তো? এখানে যে মানুষগুলো রয়েছে তারা কি টোটো মানুষ নাকি? না, এইদিকে আছে নেপালি, আছে মেষ, আদিবাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেষ একটা উপজাতি। টোটোটাও তসদের বাড়ি, একটা বাড়ি আছে ওখানে, মানে জমিন টমিন কিনে বাড়ি করছে। ও আচ্ছা আচ্ছা, ডেভেলপ। এখন যে গ্রামের মধ্যে ঢুকেছি সেই গ্রামে তো ঠিক আছে, অসুবিধা নেই। বাস টিপে তোমার 3:30 দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। একটা সুন্দর জার্নি করলাম, ভালোও লাগবে, নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো। তো এখন যে গ্রামের ভিতরে যাচ্ছি এই গ্রামে মানে এই ভিলেজে কিন্তু মেষ উপজাতিরা বসবাস করে, সাথে রয়েছে আদিবাসী। আর সঙ্গে আদিবাসী রয়েছে। আর দেখুন ওনাদের বাড়িঘর, দোতলা কাঠের বাড়ি, ইটের বাড়ি। আর এখানকার সুন্দর পরিবেশ, মানে রাস্তাঘাটও সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। হ্যাঁ, এটা মাঝে সাথে বৃষ্টি আসলে এই নদীতে আটকে পড়ে আমরা। এই নদীটা একবার মাঝে মাঝে বৃষ্টি এলো, ওখানে প্রবল বৃষ্টি আসলো। আজ বৃষ্টি আসলে জল নদী পার হলাম। হ্যাঁ, পার হওয়া খুব মজা হয়। আমার হচ্ছে পূর্ণে এই এটা সঞ্জুয়া খোলা, সঞ্জুয়া খোলা, এই সঞ্জুয়া।
সব থেকে এই জঙ্গলে আমরা রিস্ক আছে। এই জঙ্গলে সব থেকে রিস্ক বেশি, কারণ এখানে হাতি বেরিয়ে পড়ে, গন্ডার বেরিয়ে পড়ে, দিনের বেলাও বের হয়। তো এই জঙ্গলটাই কিন্তু দিনের বেলাও হাতি গন্ডার বের হয় মাঝে মধ্যে। আর ওই দাদা বলছে এই জঙ্গলটাই কিন্তু খুব রিস্ক, মানে খুব ঝুঁকি। এখান থেকে এই রাস্তা মানে এই পথ দিয়ে গেলে কিন্তু খুব ঝুঁকি নিয়ে যেতে হয় এই জায়গা থেকে। এবার আমাদের আরেকটা নদী পার হতে হবে। এই নদীটার নাম তিতি নদী, তিতি নদী। সব থেকে এটা বড় নদী। এগুলোই এগুলো কিন্তু সব থেকে বড় নদী। আরেকটা বড় নদী পার হবো, সেটা তিতি নদী। দেখুন শুরু হয়ে গেল। তিতি বনাঞ্চলের সামনে রয়েছে তিতি নদী। তিতি বনাঞ্চলটাকে দুইভাগে ভাগ করেছে। আমরা সেই তিতি নদীকে এখন নামছি। এটাও প্রায় অনেকটা, মোটামুটি হাওড়ি নদী যতটা বলছে তার থেকে একটু কম, একটুটাও অনেকটা। হাওড়ি নদী যখন সোজা এরকম পার হয়ে যেতে পারে, তিতি নদী সোজা পার হয়ে যেতে পারবে না। তিতি নদী আমি ওখান দিয়ে নামলাম, আমাদের পার হয়ে সোজা এরকম তিতি নদীর মধ্যে দিয়ে অনেকটা যেতে হবে। গিয়ে তারপরে আমরা সামনে অনেকটা এগিয়ে গিয়ে রাস্তা কীরকম পর ভুটান থেকে আসছে নদী। এর সামনে একটা গাড়ি আসছে। এই নদীটা ভুটান থেকে আসছে, তাই তো? এর উত্তর দিকে বহুত দূর থেকে। তো দেখুন, এই নদীটা কিন্তু ভুটান থেকে আসছে। আর এই নদীটা হাওড়ি নদীর থেকে একটু ছোট। তো মিনিমাম 1 কিলোমিটার আমাদের এই নদীর ভিতর দিয়েই যেতে হবে, মানে নদীর গর্ভের ভিতর দিয়েই যেতে হবে। কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু খুব রিক্সি হয়ে যায়। যে কোনো সময় বান আসলে মানে খুব রিক্স নিয়ে চলাফেরা করতে হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, যতক্ষণ জল কমবে না তখন দাঁড়িয়ে থাকতে হয়। মানে আপনারা যেতে যেতে হঠাৎ হঠাৎ বান আসলো, তখন আপনাদের দাঁড়িয়ে থাকতে হয়। নদীর নদীতে এখন যাচ্ছি। আর এইরকম পথ এই দাদা খুব দক্ষ গাড়ি চালানো, 4 চাকা চালায়, পিক আপ ভ্যান বাইকে নিয়ে যাচ্ছে। এখানে থাকতে হলে এরকম দক্ষ না হয় উপায় নেই। এরকমভাবে চালাবে এইরকমই দক্ষ হয়ে গেছে বিছানারা। ভেজা ভেজা মাটি লাগছে। সামনে জল রয়েছে, সাঁতারে বৃষ্টি বেশি জলের না, এখানে কাদা বেশি। এখন দুর্গমতা আরও বেড়ে গেল বৃষ্টিতে, কারণ কাদা রয়েছে এখানে। হালকা জলও আসছে। হ্যাঁ, জলধারা প্রবেশ করছে উপর থেকে নিচে। তবে এখানকার এরকম রাস্তাকে আমরা এই হচ্ছে পাকা রাস্তা মতন লাগে। দেখ দাদা বলছে এই রাস্তা নাকি পাকা রাস্তার মতন লাগে। এটাকে পাকা মেনে আমরা চলতে হয়। হ্যাঁ, তারা বলছে এই রাস্তাটা আমাকে চলতে হয়, কিছু করার নেই। কারণ আমার একটা যদি যাতায়াত ব্যবস্থা উন্নত করতে হয়, আপনাদেরকে ব্রিজ তৈরি করতে হবে দুটো নিয়ে। এই দুটো যদি ব্রিজ তৈরি করা হয় তাও অনেক সময় পর দিয়ে, তাহলে খুব ভালোভাবে যাতায়াত ব্যবস্থা। তাহলে তো সবচেয়ে প্রচুর নদী কোনটা? এই দুইটা নদীর জন্য আমরা তিতি নদী আর হাওড়ি, এই দুটো নদী সামনে বাঙালি নদী আছে। বাংলি নদী লাস্ট, তারপরে এদিকে বাংলি সেটাই নদী আরও পার করতে এই নদীটাই শেষ, তাই তো? আগে নদী আরও একবার এই নদীটাই পার করতে হবে ও নদীকে। তিতি নদী পার হয়ে আসলাম, এখন সামনে বাংলি নদী। আর এইরকম দৃশ্য ওপর থেকে এরকম নিচে নামছে। এখানে বাংলি নদীর খরচা খুব একটা বেশি হয়, একটু বড় জোর হলে 50-60 মিটার হবে, তার বেশি হবে না। 50 মিটারের বেশি হবে, 100 মিটার থেকে হবে বাংলি নদী। এখন যেটা কাজ হচ্ছে এটা ভুটানের দিক থেকে চলে আসছে। এখন যে নদীটা পার হচ্ছে সেটা হচ্ছে বাংলি নদী। এরপরে আমাদের বাংলি নদী পার হতে হবে, সেটা আবার এরকম ঘুরে যাচ্ছে, এটা এদিক দিয়ে চলে যাচ্ছে ঘুরে, সেটাই যাচ্ছে। আর এই নদীটা প্রায় 100 মিটার হবে। তো দেখুন এইটাও কিন্তু ভুটানের দিক থেকে মানে এই নদীটাও কিন্তু ভুটানের দিক থেকে আসছে। আর ভয়ঙ্কর এই নদীটা ভয়ঙ্কর, যখন জল হয় তখন প্রচুর জল হয়। আর আর যতগুলো নদী পার হয়ে আসলাম এই নদীটা কিন্তু একটু ডিপ বেশি, গভীরতা বেশি। জল থাকলে গাড়িগুলো আর এই নদীতে যখন জল থাকে তখন কিন্তু গাড়িগুলো ফেসে যায়। আবার জল কমবে, ওয়েট করতে হয় অনেক সময় ধরে। এইভাবেই কিন্তু এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা। কিছুদিন আগে এই বাসটা ফাঁসি গেছিলো। হ্যাঁ,
প্রবেশ করছি। সামনে হান্টারপাড়া, তাই তো? সামনে হান্টারপাড়া, সামনে হান্টারপাড়া মোড়, তারপরে আমরা বাদিকে চলে যাবো। এখান থেকে ওই ইলেকট্রিক যে অটোগুলো রয়েছে ওগুলো এখান থেকে পাওয়া যায়। আর রাস্তাও সবাই বেশি বেশি ওই সকাল তবে যেটা আছে সেটা আমাদের চৌকিতে আরাম আছে, আরাম আছে, দারুণ বলতে হবে না। এদিকে বাগানে বাগানে প্রচুর জায়গা এদিকে যে উঁচু জায়গা রয়েছে ওগুলো জ্বালানো রয়েছে। আর এদিকে আমরা যত সব দুর্গম জায়গা পেরিয়ে এসেছি, এবার আস্তে আস্তে শহরের মধ্যে ঢুকছি। আর হান্টারপাড়া মোড় যেটা, ওখান থেকে এবার এই হান্টারপাড়া মোড় থেকে এখান থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার মাদারিহাট, তো প্রায় চলে এসেছি। এখন রাস্তা খুব সুন্দর, আর চা বাগানের মধ্য দিয়ে যাচ্ছে এবার। তাহলে বুঝতে পারবে কত দুর্গম জীবনযাপন করে। আর মোটামুটি দেখি আর কিছু জায়গা নিয়ে আমরা যত দুর্গম পথ ছিল সব অতিক্রম করে সুন্দর একটা রাস্তা দিয়ে মাদারিহাটের দিকে যাচ্ছি। তো কতটা দুর্গম আপনারা তো ভিডিওতে দেখলেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই কিন্তু কিছু কিছু সময় অ্যাডভান্সের করতে হয়, আর কিছু করার থাকে না, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কিন্তু জলের মধ্যে দিয়ে যেতে হবে। অল্প অল্প জল আছে নদীতে। আজকে বৃষ্টি নেই বলে অল্প জল আছে, বৃষ্টি হলে অনেক জল হবে। নদী ভর্তি। আজকে একটা নদী আছে। আমরা অলরেডি 7টা নদী পার হয়ে গেছি। আমরা 7টা নদী পার হয়ে গেছি। আর আমরা মনে করছি অ্যাডভেঞ্চার জানি, কিন্তু এনাদের পক্ষে এটাই এই অ্যাডভেঞ্চারটাই হচ্ছে এই জন্য বেশি। কত দুর্গম এলাকা রয়েছে। আগে ট্রাফিক আছে, আমরা এই রাস্তা দেখি। কত দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, আগে ট্রাফিক আছে তো, হ্যাঁ ট্রাফিক আগে হেলমেট নাই আমাদের। আচ্ছা, এবার ওভার রোড টাইম করে দেবে। আপনি কি আগে স্টেশনে যাচ্ছেন? আর মুখে নামা হবে। হ্যাঁ, বাজারে পথ দিয়ে স্টেশনে যাওয়া যাবে। আপনি বাজারের মুখে নেমে যাবেন। হ্যাঁ, বাজারে দোকানে দিয়ে দেবো। ফাইনালি পৌঁছে গেলাম মাদারিহাট। তো মাদারিহাট বাজার, এটা পাশে রেল স্টেশন। তো এই দাদা কিন্তু পৌঁছে দিল, খুব অনেক ধন্যবাদ দাদা। আর আপনার ফোন নাম্বারটা যদি বলেন। হ্যাঁ, 9933405598। সার্ভিসের কোনো কথাই হবে না, খুব সুন্দর। আর আপনি স্মুথ গাড়ি চালিয়েছেন, মানে এত সুন্দর, কি বলবো, মানে বলার ভাষা নেই। আর মানে এত স্মুথ গাড়ি এই অত দুর্গম পথে ভাবাই যায় না। তো আপনি 4 চাকাও তো চালান? হ্যাঁ, আমি আচ্ছা, যখন টুরিস্ট আসলে আপনারা কি ঘুরতে নিয়ে যান 4 চাকা? এখান থেকে ধরে নিয়ে যাই, আমরা টোটোপাড়া ঘুরে নিয়ে আসি। আচ্ছা, টোটো কলকাতায় অনেকবার নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে। ওরাও এইভাবে ভাইয়ের মতন বলছে, কিন্তু আমার মনে হচ্ছে ভাইদেরকে অত মানে সুযোগ দিতে পারে না মনে হচ্ছে রাস্তায় এরকম। না, খুব সুন্দর, খুব সুন্দরভাবে নিয়ে এসছে। আর আপনারা যদি এখানে আসেন বা এই ডুয়ার্স ঘুরতে আসেন, তো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, মাদারিহাট পৌঁছে গেলাম। আর কি দুর্গম পথ দেখলেন তো, বাইকে করে আসলাম। সত্যি দাদা স্মুথলি গাড়ি চালালো, খুব ভালো লাগলো।
আর কথা হচ্ছে আপনাদের কাছে কেমন দুর্গম মনে হলো, কিন্তু ওখানকার মানুষের নিত্যদিনের যোগাযোগ এইভাবেই করে, এইভাবেই কিন্তু এখানকার যোগাযোগ ব্যবস্থা। তারপরে মানে একা একা যাওয়া তো খুব রিস্ক, বাইক নিয়েও। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।